This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগেই তৃণমূলের নতুন কেলেঙ্কারির পর্দাফাঁস কি? বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেলেঙ্কারি ফাঁস হলে টানা 72 ঘন্টার বন্ধ ডাকার পরামর্শ। রাষ্ট্রপতির শাসন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলুক, মন্তব্য বিজেপি সাংসদ অভিজিতের। শুনবো কি বলেছেন তিনি। আমার ব্যক্তিগত অভিমত যে এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। আপনারা শুনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বেশ কয়েকটা বিষয়ে ইঙ্গিত করলেন। এ সরকারের একদিনও থাকার যোগ্যতা নেই বলে তিনি সাফ জানিয়েছেন। ভোটের আগে তাহলে কি তৃণমূলের নতুন কোনো কেলেঙ্কারির পর্দা ফাঁস হতে চলেছে? প্রশ্ন তার মন্তব্যে, তার এই বিস্ফোরক মন্তব্যে বা ইঙ্গিতে সামনে আসছে। বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে কেলেঙ্কারি ফাঁস হলে টানা 72 ঘন্টার বন্ধ ডাকতে হবে। রাষ্ট্রপতি শাসন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলুক, মন্তব্য বিজেপি সাংসদ অভিজিতের। আমি পিসিআরকে বলবো আরও একবার দর্শকদের শোনাতে ঠিক কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার ব্যক্তিগত অভিমত যে এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বললেন আপনাদের ব্যাক টু ব্যাক দুবার শোনালাম। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিষয়টা বলছেন বিস্ফোরক তো বলবই, আপনার কি প্রতিক্রিয়া আমি জানতে চাইবো, তার কারণ তার বক্তব্য আমরা দর্শকদের শোনালাম, আপনিও শুনুন। শুনুন, আপনারা যে কোনো কথাকে বিস্ফোরক আপনারা বলতে পারেন, কিন্তু এটাকে বিস্ফোরক বলার থেকে বলা উচিত একটা মতলব যুক্ত মিথ্যে কথা, এবং কোনো তার ফাউন্ডেশন নেই। একটা কথা বলতে গেলে একজন আগেকার জাস্টিস বলেন নিজেকে, রিটায়ার্ড জাস্টিস, কথার তো কোনো ধর্তাই থাকবে, তার কোনো বাস্তবিকতা থাকবে? বাস্তবিকতাই নেই। উনি তো জাজ ছিলেন। এসআর বোমাই ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই কেসটা কি জানেন? 9 জনের বেঞ্চ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। তারপর থেকে রাষ্ট্রপতি শাসন জারি বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে। এটা কি উনি জানেন? এটা কি ছেলের হাতের মোয়া যে উনি বললেন আর রাষ্ট্রপতি শাসন হয়ে গেল? এইসব হচ্ছে মানুষের হাওয়া গরম করা। ওনার কথা কেউ শুনছেন না, তাই জন্য এমন একটা কথা বললাম। আর আপনারা বিস্ফোরক বলে প্রচার করলেন। 5 ঘন্টা হোক 10 ঘন্টা হোক, উনি একটু শিরোনামে থাকলেন। কিন্তু এইসব হাউই পটকা একটু আগুন লাগে, একটু ওপরে ওঠে, তারপর পুড়ে শেষ হয়ে যায়। এবং অভিজিৎ গাঙ্গুলির এইসব কথা হচ্ছে হাউই পটকার মতন, এর কোনো বাস্তবিকতা নেই।
সব থেকে বড় কথা, যদি কোনো কিছু সামনের দিনে আসবে, তার 3 দিন আগে থেকে 5 দিন আগে থেকে আসছে যেন সাইক্লোনের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদ। আর রাজনীতিতে এগুলো চলে না। অভিজিৎ বাবু নতুন এসছেন, মিথ্যে কথায় ভরা। আর তিনি যদি বলেন রাষ্ট্রপতি শাসন, তাহলে পদত্যাগ, তাহলে আমি জিজ্ঞেস করবো, আপনি তো মশাই জাস্টিস ছিলেন যখন মণিপুরে মহিলাদের নগ্ন করে উলঙ্গ করে হাঁটানো হয়েছিল, তখন চোখ বন্ধ করেছিলেন কেন? তখন আপনার বিবেক কাজ করেনি? এইসব বিবেকহীন বিচারিতায় ভরা, দুদিকে থাকা লোকজনরা বিপজ্জনক সমাজের বেশ জন্য, বেশ রাষ্ট্রের। জয়প্রকাশ বাবু, বুঝতে পেরেছি আপনার প্রতিক্রিয়া, ধন্যবাদ। আরো একটা প্রশ্ন সামনে আসছে, সেটা করব। পুলিশ কি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে আড়াল করার চেষ্টা করছে? এই প্রশ্ন পরিস্থিতি তুলেছে নির্বাচন কমিশনের নির্দেশ, তাও এফআইআর পুলিশ করেনি। কেন করেনি? বিজেপির অভিযোগ দায়ের, তাও এফআইআর হয়নি। কেন হয়নি? শাসক বিধায়ককে কি তাহলে পুলিশও ভয় পাচ্ছে? এই প্রশ্ন তুলতে আমরা বাধ্য হচ্ছি। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ভাঙচুরের সময় ঘটনাস্থলেই ছিলেন মনিরুল ইসলাম। পুলিশ সেটা দেখতে পাচ্ছে না কেন আমাদের জানা নেই। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিডিও, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিশ 6 জনকে গ্রেফতার করলেন। বিধায়কের নাম কেন পুলিশ জোড়েনি? আমি এই প্রশ্নটা আরো একবার নিয়ে যাবো আমার সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে রয়েছে। কৌশিক, আমরা বিভিন্ন কারণ খোঁজার চেষ্টা করছি যে এরকম সুপ্রিম নির্দেশ, কড়া নির্দেশ, তারপরেও মনিরুলকে কেন ধরা হচ্ছে না, মানে এফআইআর করা হচ্ছে না এখনো পর্যন্ত? এই অজ্ঞাত কারণের কাছাকাছি কোনো হদিশ বা কিছু জানতে পারা যাচ্ছে, কোনো ইঙ্গিত ন্যূনতম? কি কারণ? দেখো, শাসক দলের বিধায়ক হিসেবে কিন্তু বেঁচে যাচ্ছেন। বিরোধীরা যে অভিযোগ তুলেছিল সেই অভিযোগই কোথাও না কোথাও সত্য হচ্ছে। কারণ বিডিও যে অভিযোগ করেছিলেন সেখানে আননোন হলেও কিন্তু সেখানে তদন্তের স্বার্থে তাকে পার্টি করা হতো। যে ভিডিও সারা রাজ্য দেখলো সংবাদ মাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন পর্যায়ে, সেখানে যে আস্থাফানা ছিল তারা দেখতে পেল না যে মনিরুল ইসলাম বিধায়ক যিনি যার নেতৃত্বে হয়েছেন। এবং অপরদিকে যদি প্রশাসনকে যে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, সেখানেও কিন্তু কোনো অভিযোগ দায়ের হলো না। পরবর্তীতে বিজেপি যখন অভিযোগ দায়ের করলো সেখানেও কিন্তু এফআইআর হলো না। অর্থাৎ কোথাও না কোথাও শাসক দলের বিধায়ক বলেই কিন্তু তিনি বেঁচে যাচ্ছেন। যেমন এর আগেও অভিযোগ উঠেছিল। আরেকটি অন্য একটি ক্ষেত্রে দেখা গেছিল যে 2 নির্বাচন আধিকারিককে নির্বাচন কমিশনার কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যকে বলেছিল, সেক্ষেত্রেও কিন্তু রাজ্য তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। অর্থাৎ শাসক দলের বিধায়ক হওয়ার সুবাদে অন্যান্য ক্ষেত্রে যেরকম বেঁচে যায়, ঠিক একই রকম কায়দায় কিন্তু মনিরুলের বিরুদ্ধে কোনো এফআইআর বা কোনো অভিযোগ এখনো পর্যন্ত হচ্ছে না। বুঝতে পেরেছি। এই মুহূর্তে পরিস্থিতি তাতে একটা বিষয় অনেকাংশেই প্রকট হচ্ছে যে শাসক দলের দলদাসের মতো কাজ করছে পুলিশ। শাসক দল কি পাল্টা যুক্তি খাড়া করছে? শোনাবো। নির্বাচন কমিশন কোন অধিকারে বলছেন এফআইআর করতে? যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের অর্ডার মানছেন না, তারা লিখিত কোনো বক্তব্য বা লিখিত নির্দেশনামা দিচ্ছেন না। পুলিশ তো করবে না, এই পুলিশের ক্ষমতা আছে নাকি? মনিরুল ইসলামের বাড়ির চাকররা বললে বাটি বাসন মেজে দিয়ে আসবে মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে। আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য, এদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, যাতে করে এরা নন বেলেবল সেকশনে জেলের ভেতরে 6 মাস কমসে কম পচে। যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয়, সোজা আঙুলে ঘি উঠবে না। একটা ডিএমকে সাসপেন্ড করুন, দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএমকে সাসপেন্ড করুন। ওখানকার ডিএম পুলিশের বাবারও ক্ষমতা নাই যে তৃণমূলের বিধায়ককে কেউ গ্রেপ্তার করে বা এফআইআর করে, যতক্ষণ না পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন। আর মমতা ব্যানার্জি এই জন্য বলবেন না, উনি চান এশিয়ার প্রক্রিয়া নিয়ে গন্ডগোল ঝঞ্ঝাট এরকম চলতে থাক। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এই বিষয়ে একবার শোনাবো। এগুলো যদি ইমিডিয়েটলি পুলিশের অ্যাকশন নেওয়া দরকার ছিল এবং এফআইআর করা দরকার ছিল, এবং এফআইআর না করলে আলটিমেটলি তো এটা দেখা দেখি অন্যান্য যারা রয়েছে তারা প্রত্যেকে সাহস পাবে। এরা সবাই আইনসভার সদস্য, এমএলএ মানে হচ্ছে আইনসভার সদস্য। তারা নিজেরাই যদি বাইরে গিয়ে আইন ভাঙে, তাহলে সেটা দেখে সাধারণ লোক কি শিখবে?